জ্বালানি সংকটে সরকার লুকোচুরি করছে, অভিযোগ জামায়াত আমিরের। 2 মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুল সংখ্যক মানুষকে, মন্তব্য হুইপ আশরাফ উদ্দিনের। 19 দিনে হামের উপসর্গ নিয়ে 94 শিশুর মৃত্যু। জাপান কনসোর্টিয়ামকে থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় সরকার, জানালো বিমানমন্ত্রী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য দিন জানালো কর্তৃপক্ষ। পাকিস্তানে জ্বালানি তেলের দাম বেড়ে দ্বিগুণ, রাজধানীতে সব গণপরিবহন ফ্রি। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে। সংসদে এমনভাবে বিবৃতি দেওয়া হচ্ছে যেন দেশে কোনো জ্বালানি সংকট নেই, বরং উদ্বৃত্ত তেলে ভাসছে বাংলাদেশ। অথচ বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। রাজধানী সহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ লাইন দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেক পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, আবার কোথাও কোথাও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি হচ্ছে। আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার আয়োজনে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংকট যদি নাই থাকে তাহলে মানুষ কেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে বাধ্য হচ্ছে, প্রশ্ন করেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, সরকার প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছে না এবং বিষয়টি নিয়ে লুকোচুরি করছে। বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয় তবে আগামী 2 মাসের মধ্যে ঢাকা শহরের বিপুল সংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তর হতে বাধ্য হবে। আজ ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামইচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুইপ আশরাফ উদ্দিন বলেন, বিশ্বজুড়ে চলমান এই অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে। তিনি সতর্কতা দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে। বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় মানসিকভাবে প্রস্তুতি এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ। দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল 8টা পর্যন্ত আগের 24 দিনের হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে আরও 947 শিশু। এ সময় মারা গেছে 3 জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে 42 জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও গত 19 দিনে হামের উপসর্গ নিয়ে 94 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হালনাগাদ তথ্যে এইসব জানানো হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত মোট 5792 জন শিশু হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে গত একদিনেই ভর্তি হয়েছে 3776 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 2527 জন। এই সময় হামে আক্রান্ত হয়ে 9 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও হামের উপসর্গ নিয়ে আরও 94 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকার জাপানের একটি কনসোর্টিয়ামকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান অমৃতা। তিনি বলেন, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আলোচনা চালিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় প্রকল্প হিসেবে বিবেচিত 3য় টার্মিনালের আংশিক উদ্বোধন হয় 2023 সালের অক্টোবরে। পরের বছর পুরোপুরি চালু হওয়ার কথা থাকলেও অপারেটরদের নিয়োগ জটিলতার কারণে প্রকল্পটি এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। প্রায় 22,000 কোটি টাকার এই প্রকল্পটি গত 3 বছর ধরে কার্যত অবহেলায় পড়ে আছে। প্রাথমিকভাবে 15 বছরের জন্য জাপানের একটি কনসোর্টিয়ামের মাধ্যমে টার্মিনালটি পরিচালনার কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের সময় সেই আলোচনা থেমে যায়। পরে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি আবারও সামনে আনে এবং জাপানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলতি মাসের শেষে অনুষ্ঠিত হতে পারে। আজ এই তথ্য জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ASM আমানুল্লাহ। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা 25শে এপ্রিল অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আলাপ আলোচনা চলছে। শিগগিরই নোটিশের মাধ্যমে জানানো হবে। গত বছরের মতো এবারও অধিভুক্ত সব কলেজের স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিতে বহু নির্বাচনী প্রশ্ন বা MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের 23শে নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের আবেদন শুরু হয়। পরে কয়েক দফা আবেদনের সময় বাড়ানো শেষে গত 31 মার্চ এই আবেদনের সময় শেষ হয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর নবীন প্রবীণ একাদশ ক্লাবের ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্টে নবীন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার রাতে যশোর টাউন হল ময়দানে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রবীণ একাদশ প্রথমে ব্যাট করতে নেমে 129 রান সংগ্রহ করে। জবাবে নবীন একাদশ 7 উইকেটে 130 রান সংগ্রহ করে 3 উইকেটে জয়লাভ করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নবীন একাদশের ক্রিকেটার সাকিব খান। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক SM তহিদুর রহমান, দৈনিক সত্যপাঠের ভারপ্রাপ্ত সম্পাদক এইসাদ তুহিন। আমন্ত্রিত অতিথি ছিলেন ডেল্টা ফার্মা লিমিটেডের সিনিয়র এরিয়া ম্যানেজার তরিকুল ইসলাম, এরিস্টা ভিশন যশোরের সিনিয়র ম্যানেজার রেজাউল হক, আশ্রম রোডের সাবেক ক্রিকেটার আব্দুল্লাহ আল মামুন সহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন পলাশ হোসেন। অনুষ্ঠানে প্রত্যেক ক্রিকেটারের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অভয়নগরের শুভরারা ইউনিয়নের বাসুয়ারি পীর খাজা খানজাহান আলী দিঘির 7 দিনব্যাপী মেলার উদ্বোধন হয়েছে। 2রা এপ্রিল শুরু হওয়া মেলা 3 এপ্রিল উদ্বোধন করেন মতিয়ার রহমান ফারাজি। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। মেলায় 200টির বেশি বিভিন্ন ধরনের স্টল বসেছে। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ও হরমুজ প্রণালীর অচলাবস্থার প্রভাবে তীব্র জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান। এর মধ্যে 1 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বড় পরিসরে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল 55% বেড়ে লিটার প্রতি 520 রুপির বেশি এবং পেট্রোল 42% বেড়ে 458 রুপিতে পৌঁছেছে। সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় ভর্তুকি দিয়ে দাম নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। এদিকে জনগণের চাপ কমাতে রাজধানীর ইসলামাবাদে 30 দিনের জন্য সব গণপরিবহন ফ্রি ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশনায় নেওয়া এই উদ্যোগ সরকার প্রায় 350 মিলিয়ন রুপি ব্যয় করবে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।